নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে এসেছি তোমাদের জন্য বাংলা এসএলএসটির একটি নতুন মিক্সড মক টেস্ট নিয়ে। তো যারা আমাদের চ্যানেলের আগের এসএলএসটির ভিডিওগুলি দেখোনি, সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। তোমরা বাংলা এসএলএসটির সমস্ত ভিডিওগুলি একটি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর তোমাদের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা এসএলএসটিকে লক্ষ্য করে একটি অনলাইন মক টেস্টের কোর্স নিয়ে আসা হয়েছে। তো যারা সেই কোর্সটি নিতে চাও, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। তাহলে চলো আজকের মক টেস্টটি শুরু করা যাক। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? বারীন্দ্র কুমার ঘোষকে, অরবিন্দ ঘোষকে, অতুলচন্দ্র ঘোষকে, নাকি চন্দ্রশেখর আজাদকে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে সঠিক উত্তর কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বারীন্দ্র কুমার ঘোষকে। কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন বারীন্দ্র কুমার ঘোষকে। 2 নম্বর প্রশ্ন, কোন কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলাম এর অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয়? বিদ্রোহী, আনন্দময়ীর আগমনে, প্রলয়োল্লাস, নাকি রক্তাম্বর ধারেণীমা? কোন কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয়েছিল? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর খ, আনন্দময়ীর আগমনে। চলো 3 নম্বর প্রশ্নে, রামের সুমতি গল্পের প্রকাশকাল কত? 1913 খ্রিস্টাব্দ, 1914 খ্রিস্টাব্দ, 1924 খ্রিস্টাব্দ, নাকি 1920 খ্রিস্টাব্দ? রামের সুমতি গল্পের প্রকাশকাল কত? তো রামের সুমতি গল্পের প্রকাশকাল হয়ে যাবে 1914 খ্রিস্টাব্দ। তো রামের সুমতি গল্পের লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পের চরিত্রগুলি কী কী? রামলাল, শ্যামলাল, নারায়ণী এবং নৃত্যকালী। চলো পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? প্রথম প্রতিশ্রুতি, 1084 মা, অরণ্যের অধিকার, নাকি অগ্নি পরীক্ষা? আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? তো আশাপূর্ণা দেবী যে উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান সেটি হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। চলো পরবর্তী প্রশ্নে। অদ্বিতীয়া গল্পের লেখককে? রাজশেখর বসু, বনফুল, প্রেমেন্দ্র মিত্র, নাকি প্রমথ চৌধুরী? অদ্বিতীয়া গল্পের লেখককে? তো অদ্বিতীয়া গল্পটি লিখেছেন বনফুল। 6 নম্বর প্রশ্ন, বিকৃত ক্ষুধার ফাঁদে গল্পটি কার লেখা? রাজশেখর বসু, বনফুল, প্রেমেন্দ্র মিত্র, নাকি প্রমথ চৌধুরী? বিকৃত ক্ষুধার ফাঁদে গল্পটি কার লেখা? তো এই গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। চলো পরবর্তী প্রশ্নে। পরাশর শর্মা বিখ্যাত চরিত্রের স্রষ্টাকে? রাজশেখর বসু, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? পরাশর শর্মা বিখ্যাত চরিত্রের স্রষ্টাকে? তো পরাশর শর্মা এই বিখ্যাত চরিত্রের স্রষ্টা হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। 8 নম্বর প্রশ্ন, হেরম্ব, সুপ্রিয়া, মালতী চরিত্রগুলি কোন উপন্যাসের? জীবনের জটিলতা, শহরবাসের ইতিকথা, দিবারাত্রির কাব্য, নাকি স্বাধীনতার স্বাদ? হেরম্ব, সুপ্রিয়া, মালতী চরিত্রগুলি কোন উপন্যাসের? তো এই চরিত্রগুলি হচ্ছে দিবারাত্রির কাব্য উপন্যাসের। 9 নম্বর প্রশ্ন, রাজশেখর বসু কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? 1950, 1951, 1930, নাকি 1955?
রাজশেখর বসু কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? তো রাজশেখর বসু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1955 সালে। চলো 10 নম্বর প্রশ্নে, রাজশেখর বসু কোন রচনার জন্য রবীন্দ্র পুরস্কার পান? কৃষ্ণকলি ইত্যাদি গল্প, আনন্দবাই ইত্যাদি গল্প, গড্ডলিকা নাকি কজ্জলি? রাজশেখর বসু নিম্নলিখিত কোন রচনার জন্য রবীন্দ্র পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণকলি ইত্যাদি গল্প। চলো পরবর্তী প্রশ্নে, রাজশেখর বসুর চলন্তিকা অভিধানের প্রকাশকাল কত? 1924, 1925, 1927 নাকি 1937? রাজশেখর বসুর চলন্তিকা অভিধানের প্রকাশকাল কত? তো রাজশেখর বসুর চলন্তিকা অভিধানের প্রকাশকাল হয়ে যাবে 1937 খ্রিস্টাব্দ। আর 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল গড্ডলিকা, 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কজ্জলি। চলো পরবর্তী প্রশ্নে, রাজশেখর বসুর গড্ডলিকা কাব্যগ্রন্থের প্রকাশক কে ছিলেন? ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন সেন, জ্যোতিভূষণ চাকি নাকি রামগোপাল বন্দ্যোপাধ্যায়? রাজশেখর বসুর গড্ডলিকা কাব্যগ্রন্থের প্রকাশক কে ছিলেন? তো রাজশেখর বসুর গড্ডলিকা কাব্যগ্রন্থের প্রকাশক ছিলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলে যাব 13 নম্বর প্রশ্নে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, জননী নাকি কোনোটি নয়? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? তো মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস হয়ে যাবে দিবারাত্রির কাব্য। আর যদি প্রশ্নে বলা থাকতো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি, তাহলে সঠিক উত্তর হতো জননী। জননী এই উপন্যাসটি পরে রচিত হলেও আগে প্রকাশিত হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নে, ভবানী বাণিজ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? দম্পতি, অনুবর্তন, ইছামতি নাকি অশনি সংকেত? ভবানী বাণিজ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইছামতি। চলো পরবর্তী প্রশ্নে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর অরণ্যক উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? গৌরী দেবীকে, রমা দেবীকে, তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়কে নাকি মহানন্দ বন্দ্যোপাধ্যায়কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর অরণ্যক উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গৌরী দেবীকে। 16 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের প্রকাশক কে ছিলেন? রজনীকান্ত দাস, সজনীকান্ত দাস, তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি ভূপেন্দ্র বন্দ্যোপাধ্যায়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের প্রকাশক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সজনীকান্ত দাস। 17 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যোগভ্রষ্ট উপন্যাস প্রথমে কী নামে প্রকাশিত হয়েছিল? যবনিকা, কীর্তিহাটের কর্চা, বসন্ত রাগ নাকি জ্যোতিভঙ্গ? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যোগভ্রষ্ট উপন্যাস প্রথমে কী নামে প্রকাশিত হয়েছিল? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যবনিকা। চলে যাব পরবর্তী প্রশ্নে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের প্রথম নাম কী ছিল? উদয়াস্ত, পদচিহ্ন, সপ্তপদী নাকি জঙ্গলগড়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের প্রথম নাম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উদয়াস্ত। 19 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর কবি উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নাকি মোহিতলালকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর কবি উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহিতলালকে। চলো 20 নম্বর প্রশ্নে, গণদেবতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল? স্বর্গমর্ত, বোবাকান্না, চণ্ডীমণ্ডপ নাকি জমিদারের মেয়ে? গণদেবতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল? তো গণদেবতা উপন্যাসের পূর্ব নাম ছিল চণ্ডীমণ্ডপ। শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের নাট্যরূপ কি? বিজয়া, ছবি, বিপ্রদাস নাকি কাশীনাথ? প্রত্যেকের সঠিক উত্তর কমেন্ট করে জানাও। শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের নাট্যরূপ কি? তো শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের নাট্যরূপ হয়ে যাবে বিজয়া। বিজয়ের প্রকাশকাল কত? 1934। চলো 22 নম্বর প্রশ্নে, শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 1912, 1917, 1914 নাকি 1920? শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাস কত সালে প্রকাশিত হয়? তো শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1917 সালে। চলো পরবর্তী প্রশ্নে, শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? যুগান্তর, প্রবাসী, বঙ্গদর্শন নাকি ভারতবর্ষ? শরৎচন্দ্রের খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস পল্লী সমাজ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতবর্ষ। চলো পরবর্তী প্রশ্নে, পল্লী সমাজ উপন্যাসের কয়টি পরিচ্ছেদ রয়েছে? 19টি, 15টি, 11টি নাকি 9টি? শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসের কয়টি পরিচ্ছেদ রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 19টি পরিচ্ছেদ। 25 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম কি? দেনা পাওনা, করুণা, ভিখারিণী নাকি মন্দির? বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভিখারিণী। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। আর যদি প্রশ্নে বলা থাকতো যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি, তাহলে উত্তর হয়ে যেত দেনা পাওনা। চলো 26 নম্বর প্রশ্নে, বঙ্কিমচন্দ্রের লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? 1865, 1874, 1875 নাকি 1876? বঙ্কিমচন্দ্রের লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? বঙ্কিমচন্দ্রের লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল হয়ে যাবে 1874 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের ইউরোপ প্রবাসীর পত্র কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন, ভারতী, সাধনা নাকি হিতবাদী? বঙ্কিমচন্দ্রের ইউরোপ প্রবাসীর পত্র কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতী। ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, দীপময় ভারত গ্রন্থটি কার লেখা? প্রমোদ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নবীনচন্দ্র সেন? দীপময় ভারত গ্রন্থটি কার লেখা? তো দীপময় ভারত গ্রন্থটি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম কি? বীরবাহু, মেঘনাদ বধ, বৃত্র সংহার নাকি কুরুক্ষেত্র? বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম কি? তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম হয়ে যাবে মেঘনাদ বধ। 30 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পের নিরুপমার পিতার নাম কি? রামসুন্দর মিত্র, রামকমল মিত্র, নির্মল মিত্র নাকি রায়বাহাদুর? রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পের
নিরুপমার পিতার নাম কি? তো রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পের নিরুপমার পিতার নাম হয়ে যাবে রামসুন্দর মিত্র। 31 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল কথাটি কে বলেছিল? হিয়ার বাবা, রমা যোশী নাকি প্রাণবেন্দু বিশ্বাস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রমা যোশী। 32 নম্বর প্রশ্ন, পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন কে? হুয়ান র্যামন হিমেনেজ, সত্যনারায়ণ চক্রবর্তী, বিষ্ণুপদ ভট্টাচার্য নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন কে? তো পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। চলো 33 নম্বর প্রশ্নে, রামবাবুর বন্ধুর নাম কি? সীতারামবাবু, গয়েশ হালদার, ধীরাবাবু নাকি দেবীপদ গুহ? রামবাবুর বন্ধুর নাম কি? তো রামবাবুর বন্ধুর নাম হচ্ছে গয়েশ হালদার। 34 নম্বর প্রশ্ন, দক্ষিণেশ্বরের মন্দির স্থান নির্বাচন ও নির্মাণের দায়িত্ব ছিল কার উপর? মথুরা মোহনের উপর, রাসমণি দেবীর উপর, রামকৃষ্ণের উপর নাকি বিবেকানন্দের উপর? দক্ষিণেশ্বরের মন্দিরের স্থান নির্বাচন ও নির্মাণের দায়িত্ব ছিল কার উপর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মথুরা মোহনের উপর। 35 নম্বর প্রশ্ন, আফ্রিকাকে বন্দিনী করা হলো কৃপণ আলোর অন্তঃপুরে, বাষ্পাকুলের অনন্ত পথে, সমুদ্র পাড়ে নাকি পশ্চিম দিগন্তে? কোনটি হবে সঠিক উত্তর? তো আফ্রিকাকে বন্দিনী করা হলো কৃপণ আলোর অন্তঃপুরে। 36 নম্বর প্রশ্ন, মানস তার বীক্ষণ যন্ত্রের পরীক্ষা শুরু করেছিল কাকে দিয়ে? সহকারীকে, নিজেকে, তাপসকে নাকি দশরথকে দিয়ে? মানস চৌধুরী তার বীক্ষণ যন্ত্রের পরীক্ষা শুরু করেছিল কাকে দিয়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিজেকে দিয়েই। চলো 37 নম্বর প্রশ্নে, করভাস গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আনন্দমেলা, আনন্দবাজার, সবুজপত্র নাকি বিচিত্রা? করভাস গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো করভাস গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দমেলায়। 38 নম্বর প্রশ্ন, আনন্দযজ্ঞ রচনায় লেখিকা কোন নদীকে দেখে হতাশ হয়েছিলেন? গঙ্গা, ভাগীরথী, টেমস নাকি সিন্ধু? আনন্দযজ্ঞ রচনায় লেখিকা কোন নদীকে দেখে হতাশ হয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টেমস। 39 নম্বর প্রশ্ন, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত একটি পত্রিকা হল ভ্রমর, সাহিত্য, কবিতা নাকি বঙ্গদর্শন? সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত পত্রিকাটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভ্রমর। 40 নম্বর প্রশ্ন, জন্মভূমি আজ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? গ্রহচ্যুত অথচ ভারতবর্ষ তাদের বেঁচে থাকার কবিতা নাকি রানোর জন্য? জন্মভূমি আজ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেঁচে থাকার কবিতা। 41 নম্বর প্রশ্ন, গরিব কর্মচারী, এখানে গরিব কোন প্রকার বিশেষণ? গুণবাচক, সংজ্ঞাবাচক, অবস্থাবাচক নাকি ধনাত্মক বিশেষণ? গরিব এখানে কোন প্রকার বিশেষণ হবে? তো গরিব এটি হয়ে যাবে অবস্থাবাচক বিশেষণ। 42 নম্বর প্রশ্ন, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বেঁচে আছি সঙ্গে কোন প্রকার অব্যয়? পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্বয়ী নাকি অনুকার? তো এখানে সঙ্গে হয়ে যাবে এটি
প্রাধান্যই অব্যয়। চলে যাব পরবর্তী প্রশ্নে। কাঠাচারেক পুকুর। কাঠাচারেক হলো সংখ্যাবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ নাকি সংজ্ঞাবাচক বিশেষণ? কাঠাচারেক, এখানে কাঠাচারেক কোন প্রকার বিশেষণ হবে? তো কাঠাচারেক এটি হয়ে যাবে পরিমাণবাচক বিশেষণ। 44 নম্বর প্রশ্ন। বাপ বেটাতে হাতাহাতি করছে, দেখেন নাতে পুঁথি। বাপ বেটাতে কোন প্রকার কর্তা? সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, সাধন কর্তা নাকি নিরপেক্ষ কর্তা? তো বাপ বেটাতে এটি হয়ে যাবে ব্যতিহার কর্তা। চলো পরবর্তী প্রশ্নে। এখানে দুখানা ঘর হবে, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? এখানে দুখানা ঘর হবে, কোন বাচ্যের উদাহরণ? তো এটি হয়ে যাবে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। 46 নম্বর প্রশ্ন। মৃণালবাবু শচীনকে ইতিহাস পড়ান, এ বাক্যে গৌণ কর্ম কোনটি? মৃণালবাবু শচীনকে ইতিহাস পড়ান, কোনটি হবে গৌণ কর্ম? তো এখানে যেটি গৌণ কর্ম সেটি হচ্ছে শচীনকে। 47 নম্বর প্রশ্ন। কেতাব শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? অপিনিহিতি, স্বরভক্তি, প্রগত স্বরসঙ্গতি নাকি পরাগত স্বরসঙ্গতি? কিতাব থেকে হয়েছে কেতাব, এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? তো এখানে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। 48 নম্বর প্রশ্ন। প্রলয় শব্দটি হলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ নাকি ফরাসি শব্দ? তো প্রলয় এটি হয়ে যাবে তৎসম শব্দ। 49 নম্বর প্রশ্ন। সমাস নির্ণয় করো, করপল্লব। উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয় নাকি মধ্যপদলোপী কর্মধারয়? করপল্লব এটি কোন প্রকার সমাস হবে? তো করপল্লব এটি হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস, কর পল্লবের ন্যায়। 50 নম্বর প্রশ্ন। অশ্রুপূর্ণ নয়নে তাহার পরিচয় দিলেন, নয়নে কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক নাকি অবাদান কারক? তো নয়নে এটি হয়ে যাবে করণ কারকের উদাহরণ। তো আজকের মক টেস্ট এখানেই শেষ হচ্ছে। আজকের এই 50টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের এই মক টেস্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর এইরকমই খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে।